বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি যে একাধিক জঙ্গির মদতে বিদেশি মুদ্রার সহায়তায় এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের সহায়তায় যে দেশে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছেন তা কিন্তু অনেক দিন আগেই স্পষ্ট হয়ে গেছে এবং সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন মরক্কোর বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন রশিদ। এবং তিনি তার ফেসবুক পোস্টে স্পষ্ট করে দিয়েছেন যে এই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে অর্থাৎ তার নিজের দেশের বিরুদ্ধেই আন্তর্জাতিক মহলে গভীর চক্রান্তে লিপ্ত ছিলেন। আর সেই চক্রান্তের ফলেই জুলাই আগস্ট বাংলাদেশে বিদ্রোহ এবং তারপরে শেখ হাসিনার পতন। কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 5ই আগস্ট বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধান শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তারপরে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন এবং তারপরে এসে ক্ষমতা দখল করেন এক নোবেলজয়ী অর্থনীতিবিদ, যাকে এখন জঙ্গি মোহাম্মদ ইউনূস বলা হচ্ছে, সেই মোহাম্মদ ইউনূস। এবং তিনি ক্ষমতায় বসার পর বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করে চলেছেন, একের পর এক হত্যা ধ্বংসলীলা চালিয়ে গেছেন, যার ফলে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছিল এবং তিনি বারবার ক্যামেরার সামনে ভালো ভালো মন্তব্য করে কোথাও যেন একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং সেই পর্দা ফাঁস করে দিলেন মরক্কোয় থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন রশিদ। এবং তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে জুলাই আগস্টে বাংলাদেশে যে ঘটেছে আন্দোলন, সেটা কোনো আন্দোলনই নয়, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। অর্থাৎ এই মোহাম্মদ ইউনূস নিজের দেশের বিরুদ্ধে একাধিক জঙ্গি সংগঠনের মদতে বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত চালিয়ে গেছেন এবং সেই চক্রান্তের ফলেই জুলাই মাসে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই কোটা বিরোধী আদৌ তো কোনো আন্দোলনের একটা চক্রান্ত, যে বাংলাদেশের জনগণের তার নির্বাচিত সরকারের সরিয়ে এই বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দেওয়া, তা কিন্তু স্পষ্ট হয়েছে। আর স্পষ্ট করে দিলেন কে? হারুন রশিদ, মরক্কোয় থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত। এবং তিনি রীতিমতো মরক্কো থেকে কানাডা যাওয়ার পথে যে ফেসবুক পোস্ট করেন, সেই ফেসবুক পোস্টে কিন্তু ঠিক এইরকমই বর্ণনা করেছেন এবং তিনি স্পষ্ট লিখেছেন যে বাংলাদেশে জাদুঘর সহ বিভিন্ন ঐতিহ্যবাহী যেগুলো রয়েছে সব ধ্বংস করা হয়েছে এবং সংখ্যালঘু বহু দেবদেবীর মন্দির ভাঙচুর করা হয়েছে, সংখ্যালঘুদের মারধর করা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, মহিলাদের সম্ভ্রম হত্যা করা হচ্ছে এবং বাংলাদেশের যে মহিলাদের যেভাবে অত্যাচার করা হচ্ছে তা বিশ্বে খুব অল্প দেশগুলোর মধ্যে একটা। অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশকে একদম গভীর যে রসাতলে নিয়ে গেছে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ এরকম মহিলাদের উপর নির্যাতন তা কিন্তু হয় মৌলবাদী কার্যকলাপ, তাই কিন্তু স্পষ্ট করেছেন। এবং বাংলাদেশের যে জঙ্গিরা, বিশেষ করে যেসব জঙ্গির মদতে মোহাম্মদ ইউনূস সরকারে বসেছেন, প্রত্যেক জঙ্গির নেতাই এক জঙ্গির নেতাই কিন্তু উপদেষ্টার কমিটিতে স্থান পেয়েছেন। আর যারা স্থান পাননি তারা মৌলবাদী কার্যকলাপ গোটা দেশ জুড়ে চালিয়েছেন সাধারণ মানুষের উপর নির্যাতন, আর যার ফলে সংখ্যালঘুদের জীবন এক কথায় নাবিশ্বাস হয়ে উঠেছে। এমনটাই কিন্তু লিখেছেন, আমরা লিখিনি, বাংলাদেশের মরক্কোয় থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন রশিদ সাহেব। এবং তার যে বক্তব্য একদিন স্পষ্ট যে বাংলাদেশে যে মোহাম্মদ ইউনূস যেভাবে ক্যামেরার সামনে ভালো ভালো কথা বলছেন, এগুলো আদতে শুধুমাত্র লোক দেখানো। এবং সেই সময় মন্তব্যটা করলেন যখন বাংলাদেশে গিয়েছেন, আমরা জানি রাষ্ট্রসংঘের প্রধান, এবং তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন, 4 দিনে কিন্তু বাংলাদেশ সফরে গেছেন। এবং সেই সময় হারুন রশিদের এই যে ফেসবুক পোস্ট তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বলে রাখি, এই হারুন রশিদকে সরানোর জন্য কিন্তু অনেকদিন আগে থেকে চাপ সৃষ্টি করেছিলেন জামায়াত ইসলাম, কিন্তু কোনো কারণে সরাতে পারেননি মোহাম্মদ ইউনূস। এবং বলা যেতে পারে এই যে হারুন রশিদ সাহেব, তিনি কিন্তু আওয়ামী লীগ ঘনিষ্ঠও না, তিনি একজন প্রখ্যাত আমলা এবং নিজের কর্মজীবনের যোগ্যতা বলেই কিন্তু মরক্কোর রাষ্ট্রদূতটা হয়েছেন। অর্থাৎ তার কাজের উপর গুণগত মান বজায় রেখে কিন্তু সরকার করেছেন। শেখ হাসিনা সরকার থাকে সবই যে তার ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের রাষ্ট্রদূত করে পাঠাবেন তা কিন্তু নয়, অনেক যোগ্য ব্যক্তিও পেয়েছেন। তার মধ্যে কিন্তু একজন পয়েন্ট এই হারুন রশিদ। এবং তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা সরকারের একজন নির্বাচিত সরকার জনগণের দ্বারা, সেইখানে যে সরকারকে যেভাবে জঙ্গিদের দ্বারা জঙ্গি আন্দোলন করে যেভাবে সরানো হয়েছে তা এই মোহাম্মদ ইউনূসের গভীর চক্রান্ত। এখন প্রশ্ন অনেকগুলো উঠে আসে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কী করছে? বাংলাদেশ সেনাবাহিনী এত নিষ্ক্রিয় কেন? কেন এই অপদার্থ মোহাম্মদ ইউনূস সরানো হচ্ছে না? কেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের কেন এত সিকিউরিটি দেওয়া হচ্ছে? এদের তো
একটা একটা করে জেলে পুরে দিলেই তো রীতিমতো ঠান্ডা হয়ে যায় বাংলাদেশ, কিন্তু সেটা কিন্তু সেনাবাহিনী করছে না। ফলে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এই যে মোহাম্মদ ইউনূস সরকার, তারা তো জনগণের দ্বারা নির্বাচিত নন। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন, যখন এই গণ অভ্যুত্থান হচ্ছিল, তখন সেনাবাহিনী যখন প্রোটেকশন দিতে পারেনি, তখন এই মোহাম্মদ ইউনূসের কেন প্রোটেকশন দিচ্ছে প্রশ্ন উঠে আসে। সেনাবাহিনী উচিত অবিলম্বে এদের গ্রেপ্তার করে রীতিমতো বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা। সেনাবাহিনী বা পুলিশ যদি পদক্ষেপ না করে, তাহলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরা সম্ভব নয়। কারণ এই যে সার্জিস আলমরা, আমরা দেখেছি এর আগেও বাংলাদেশে কখনো আওয়ামী লীগের সরকার থেকেছে, কখন বিএনপি সরকার থেকেছে, কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলেই তো তারা তো পরাজয় মেনে নিয়েছেন, মেনে নিয়ে নিজে থেমে গেছেন। কিন্তু এই সার্জিস আলমরা, এই হাসনাত আবদুল্লাহরা, তারা সেটা মানতে যে তারাই ক্ষমতায় থাকবেন। মানে এটা কোনো দেশে হয় যে শুধু তারাই থাকবেন ক্ষমতায়, তারাই দেশ গড়বেন? কেন সেনাবাহিনীকে জেলে পুরে দিচ্ছে না? সেনাবাহিনী উচিত একটাকে এনকাউন্টার করে দেওয়া, অথবা ঘাট ধরে জেলে পুরানো। আমরা জানি না বাংলাদেশের সেনাবাহিনী কী করবে, কিন্তু হারুন রশিদ কিন্তু বাংলাদেশের হাড়ির খবরটা সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন। তুলে ধরলেন কখন? যখন বাংলাদেশে গিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব 4 দিনের সফরে। এখন দেখা যাক, যদিও বাংলাদেশের মোহাম্মদের সরকার তার ভিসা বাতিল করেছে এবং রীতিমতো তাকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে, আমরা জানি না পরবর্তীতে কী হবে। কিন্তু হারুন রশিদ যে সাহসিকতাটা দেখিয়েছেন, তার জন্য আমরা হারুন রশিদকে জানাই স্যালুট। ভালো থাকবেন স্যার।